হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শিহরণ। যারা সিএইচওর প্রিপারেশান নিচ্ছ, সেটা রিটেন এক্সামিনেশান হতে পারে বা ইন্টারভিউয়ের জন্য হতে পারে, তো তাদের জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে যেগুলো পড়ে গেলে তাদের ইন্টারভিউ কাজে লাগবে এবং সিবিটি বা যেখানে রিটেন এক্সামিনেশান আছে তাতেও কাজে লাগবে। এখানে আমরা অনেকগুলো মডিউল দেখানোর চেষ্টা করছি। টোটাল এখানে 9টি স্যাম্পল বা মডিউল রয়েছে। তো এই মডিউল থেকেই সিপিসিএইচ বা সিএইচও রিলেটেড যাবতীয় কোশ্চেন করা হয়। এখানে যেমন সার্ভিস ডিটেলস ইন এসএসকে, সুস্বাস্থ্য কেন্দ্রে কী কী সার্ভিস দেওয়া হয় বা সিএইচও রোল কী কী রয়েছে, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এখান থেকেই কোশ্চেন করা হয়ে থাকে। অনেকগুলো বই রয়েছে, সবগুলো কভার করা সম্ভব নয়, বাট এখানে একটা পাতলা কয়েকটা পেজের একটা মডিউল রয়েছে। এই মডিউলটা যেখানটাই খুলি না কেন প্রত্যেকটা পাতে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। টোটাল এখানে 52টি পেজের একটি মডিউল রয়েছে। এই মডিউলটি যদি কেউ পড়ে যায় তার ইন্টারভিউয়ের জন্য যথেষ্ট কাজে লাগবে। যারা গ্রেড 2 ইন্টারভিউ দিতে গেছে, কমিউনিটি ফিল্ড থেকে গেছে বা সিএইচও কাজ করতো, তারা যদি ইন্টারভিউ দিয়ে থাকে, জাস্ট এই পেজটা যদি একবার কেউ ফলো করে থাকে, আশা করি সে যেগুলো ইন্টারভিউয়ে কোশ্চেন থাকে করা হয়েছে এখান থেকে কমন পাবেই। কারণ এই মডিউলটা সেভাবে সাজানো হয়েছে। যারা 4 মাসের সিপিসিএইচ কোর্স করে তাদেরকে প্রত্যেকটা মডিউল পড়ানো হয়, বাট যারা বিএসসি নার্সিং রয়েছে তাদেরকেও একটা ট্রেনিং দেওয়া হয়, 800 দিনের ট্রেনিং দেওয়া হয়। তো সেই ট্রেনিংয়ে এই ছোট্ট পাতলা বইটিকে পড়ানো হয়। এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। আমরা এই বইটা থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে মেন সেই টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। অলরেডি আমাদের গ্রেড 2 ইন্টারভিউর সময় কয়েকটা টপিক আলোচনাও করা রয়েছে। অ্যান্টিনেটাল চেক আপ বা পোস্টনেটাল চেক আপ এগুলো নিয়ে আলোচনা করে রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারো। বা এখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সিপিসিএইচ বা সিএইচও যে ইন্টারভিউ হচ্ছে, এই ইন্টারভিউ অবশ্যই এখান থেকেই কোশ্চেন আসবে। কারণ আমরাও যখন ইন্টারভিউ দিয়েছি সিএইচের জন্য, তখন আমাদেরকে যে কোশ্চেনগুলো করা হয়েছে, আমরা পরবর্তীকালে ট্রেনিং যখন নিচ্ছিলাম সিপিসিএইচের, তখন কিন্তু আমরা এই বই সে সমস্ত কোশ্চেনগুলোকে পেয়েছি। প্রত্যেকটা কোশ্চেন বেশিরভাগই হয়ে থাকে অবস এবং কমিউনিটি থেকে। কমিউনিটি অবসেও এই কোশ্চেনগুলো আছে, বাট সেটা অনেকটা এলাকা জুড়ে রয়েছে, অনেকগুলো টপিক জুড়ে রয়েছে। বাট এখানে যে বইগুলো রয়েছে সেগুলো অল্প জায়গার মধ্যে বা অল্প, এটাও যদি অনেকে পড়ে যায় এখান থেকে অনেক কমন পাবে। যেহেতু ওখানে বিএমওই স্যার বা ডেপুটি স্যার, সিএমওই স্যার বা যারা এনটিএসের বিভিন্ন ম্যাডাম রয়েছেন, তো তারা এখান থেকে ক্লাস নিয়ে থাকেন বা ইন্টারভিউ নিয়ে থাকেন। তো এই সমস্ত সাবজেক্টগুলো ওনারা পড়িয়ে থাকেন এবং এখান থেকেই কোশ্চেন করে থাকেন। আশা করি এই যদি বইটাকেও পড়তে পারো, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। এখানে আমরা কয়েকটা টপিক এখনই দেখানোর চেষ্টা করছি। সার্ভিস ডেলিভারি ইন সুস্বাস্থ্য কেন্দ্র কী কী সার্ভিস দেওয়া হয়, এখানে 12টি সার্ভিস দেওয়া হয়। প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড বার্থ, নিউনেটাল অ্যান্ড ইনফ্যান্ট হেলথ, চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ, ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, ম্যানেজমেন্ট অফ কমিউনিকেবল ডিজিজ, ম্যানেজমেন্ট অফ নন কমিউনিকেবল ডিজিজ, বেসিক অপথ্যালমিক কেয়ার, বেসিক ইয়ার অ্যান্ড নোজ থ্রোট কেয়ার, বেসিক মেন্টাল হেলথ কেয়ার, বেসিক ডেন্টাল হেলথ কেয়ার, বেসিক জেরিয়াট্রিক হেলথ কেয়ার এবং এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। এই 12টা সার্ভিস প্যাকেজ রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের, এটা ধরা হয়। এমনকি এখানে যেটা ধরা হয়েছে, WPHRB ইন্টারভিউ আমাকে এই কোশ্চেনটা করা হয়েছে, এখন সুস্বাস্থ্য কেন্দ্রে কতগুলি সার্ভিস প্যাকেজ রয়েছে, 7টা না 12টা। তো এখানে জাস্ট এই 12টা আমি বলতে হয়েছে যে 12টা বলা হয়ে থাকে। তো এক্ষেত্রে যারা সিএইচও রয়েছে বা সিএইচওর ইন্টারভিউ দেবে, প্রত্যেকটা টপিক কিন্তু খুব কাজে লাগবে। এখানে রোল অফ সিএইচও রয়েছে। একজন সিএইচও কী কী কাজ করে থাকে, তার ক্লিনিক্যাল কী কী কাজ থাকে, কোলাবোরেটিভ কী কী কাজ থাকে, ম্যানেজার হিসেবে তার কী কী কাজ থাকে, মেন্টর বা কাউন্সিলর হিসেবে তার কী কাজ থাকে। তো এই সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট রয়েছে। কয়েকটা পেজ আপাতত দেখে রাখো, আশা করি প্রত্যেকের কাজে লাগবে। এখানে যদি আরও একটু দেখি, এখানে রুটিন হ্যান্ড ওয়াশিংয়ের কী কী স্টেপ রয়েছে, কতক্ষণ করতে হয়, সমস্ত ডিটেলস রয়েছে। দেখো, রুটিন হ্যান্ড ওয়াশিং 30 থেকে 60 সেকেন্ড করতে হয়। কখন কখন করতে হবে এখানে 4টে দেওয়া রয়েছে, বাট আমরা জানি 5টা মেন টপিক রয়েছে, মেন পয়েন্ট রয়েছে যে সমস্ত জায়গায় আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হয়। বিফোর টাচিং পেশেন্ট, আফটার টাচিং পেশেন্ট, বিফোর এনি প্রসিডিওর, আফটার এনি প্রসিডিওর অ্যান্ড আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং। তো এই 5টা সময় আমাদেরকে হ্যান্ড ওয়াশ করতে হয়, সেটা এখানে রয়েছে। এবং প্রত্যেকটা হ্যান্ড ওয়াশের স্টেপ এখানে রয়েছে। এখানে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং, তার স্টেপ এখানে রয়েছে, এগুলো পড়ে নিতে পারো। যারা হ্যান্ড রাব করতে হয় যে সমস্ত ক্ষেত্রে, একটা পেশেন্ট থেকে অন্য পেশেন্টকে যখন আমরা টাচ করতে যাই, যখন আমাদের হ্যান্ড ওয়াশিংয়ের সময় থাকে না, তো সেই সময় আমরা হ্যান্ড রাব ইউজ করতে পারি, সেটা 20 থেকে 30 সেকেন্ড, সমস্ত এখানে ডিটেলসেই রয়েছে। এবং যারা আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করছি সেটা অবশ্যই হতে হবে 3 থেকে 5 মিনিট।
এটা গেল। নেক্সট আমাদের এখানে রয়েছে ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস। আমরা কীভাবে ইনফেকশন কন্ট্রোল করতে পারি। আমরা হ্যান্ড ওয়াশ করতে পারি, ইউজ অফ প্রোটেক্টিভ অ্যাটেয়ার বা আমরা পিপি ওয়্যার করতে পারি, এনশিওর জেনারেল ক্লিনলিনেস, আমরা যেখানে কাজ করছি সেখানটার ক্লিনলিনেস অবশ্যই মেনটেন করতে হবে। নেক্সট এখানে রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। প্রত্যেকটা এখানে বিন রয়েছে, কোন বিনে কী ফেলবো বা ডিসকার্ড করবো সেটা ডিটেলস এখানে রয়েছে। যেমন ইয়েলো বিন, হিউম্যান টিস্যু, অর্গ্যান, বডি পার্ট, ফিটাস আইটেম আর কন্টামিনেটেড উইথ বডি বা ব্লাড। নেক্সট রয়েছে প্লাস্টার, কটন সোয়াব। এই প্লাস্টারটা অনেকে কোশ্চেন করা হয়, প্লাস্টার কোথায় ফেলবো, অনেকের এখানটা কনফিউজ থেকে থাকে। তো প্লাস্টার আমরা ইয়েলো বাকেটে ফেলবো। কটন সোয়াব অ্যান্ড ব্যাগ কন্টেনিং রেসিডুয়াল অর ডিসকার্টেড ব্লাড অর ব্লাড কম্পোনেন্ট, এক্সপায়ার্ড মেডিসিন, ডিসকার্টেড লিজেন উইথ ব্লাড অর বডি ফ্লুইড, ব্লাড ব্যাগ, এগুলো কিন্তু ইয়েলো প্যাকেটে যাবে। রেড প্যাকেটে কী কী যাবে, রেড বিনে টিউবিং, বোতল, ইন্ট্রাভেনাস টিউব, ক্যাথেটার, ইউরিন ব্যাগ, সিরিঞ্জ। তো এখানে কী কী যাবে সেখানে উল্লেখ রয়েছে। নেক্সট আমাদের রয়েছে পিপিসি। পিপিসিতে যাবে নিডেল, সিরিঞ্জ উইথ ফিক্সড নিডলস, স্ক্যালপেল, ব্লেড, ল্যান্ডসেট, এগুলো হচ্ছে আমাদের পিপিসিতে যাচ্ছে। ব্লুতে কী কী যাচ্ছে, ব্লুতে রয়েছে ব্রোকেন অর ডিসকার্টেড অর কন্টামিনেটেড গ্লাস ইনক্লুডিং মেডিসিন ভাইল অ্যান্ড অ্যাম্পিউল এক্সেপ্ট দোজ উইথ সাইটোটক্সিন, যেগুলো সাইটোটক্সিক ড্রাগ রয়েছে সেগুলো আমাদের সেটা ভাইলেই থাক, অ্যাম্পুলেই থাক বা প্লাস্টিক যাতে কিছু র্যাপ করে থাকে না কেন, যদি এক্সপায়ার হয়ে যায় সেটা আমাদের চলে যাবে সরাসরি ইয়েলোতে। সেটা মেটাল বা আমাদের যদি কাঁচেরও হয়ে থাকে সেটাও কিন্তু ইয়েলোতে যাবে। নেক্সট এখানে রয়েছে জেনারেল ওয়েস্ট, কী কী রয়েছে সেটা আমাদের ব্ল্যাক আইটেমে যাবে। জেনারেল ওয়েস্ট, ফুড আইটেম, মেডিসিন ওভার, কার্ডবোর্ড অর নিউজ পেপার, এগুলো আমাদের ব্ল্যাক ব্যাকে চলে যাবে। নেক্সট আমাদের রয়েছে এখানে লিকুইড ম্যানেজমেন্ট বা লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা রয়েছে কীভাবে কী করা হয় সেটা এখানে ডিটেলসে রয়েছে। পিপি কখন কী করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আরও কয়েকটা আমরা পেজ দেখানোর চেষ্টা করছি। প্রসেস অফ রিইউটিলাইজেশান। প্রসেস অফ রিইউটিলাইজেশান, আমরা কোনো একটা জিনিসকে দুবার ব্যবহার করতে পারি বা কোনো একটা জিনিস যেটা আমরা স্টেরিলাইজেশন করছি বা ডিসইনফেকশন করছি, তো কোন কোন মেথডে করছি, কতক্ষণ করতে হয় সমস্ত ডিটেলস এখানে রয়েছে। যেমন ইনস্ট্রুমেন্ট, গ্লাভস অর গ্লাস সিরিঞ্জ, যেগুলোকে আমরা রিইউটিলাইজ করতে পারি। ফার্স্ট বলেছে উইয়ার ইউটিলিটি গ্লাভস, গ্লাভস পরতে হবে। ডিকন্টামিনেশন করার জন্য আমরা 0.5% ক্লোরিন সলিউশনে কোনো একটা লিনেন হোক বা ইনস্ট্রুমেন্ট হোক সেটাকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। থরলি ওয়াশ করবো দেন রিন্স দ্য ইনস্ট্রুমেন্ট, সেটাকে আবার ধুয়ে নেবো। তো ফার্স্ট আমরা জানি ক্লোরিন সলিউশন, তারপর নর্মাল ওয়াটার, দেন ডিটারজেন্ট ওয়াটার, দেন আবার নর্মাল ওয়াটার। তো এতে ধোয়া হয়ে গেল। এরপর আমরা ডিসইনফেকশন করবো না স্টেরিলাইজেশন করবো সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি কোন কোন ক্ষেত্রে কী কী করতে হবে। তো এখানে প্রেফার্ড মেথড, যে সমস্ত মেথডে এটাকে স্টেরিলাইজেশন করা যায় বা যে সমস্ত জায়গাতে আমরা এটাকেও ডিসইনফেক্ট করতে পারি, যেগুলো আমাদের বেশি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে এখানে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের মধ্যে 3টে স্টেপ রয়েছে, কেমিক্যাল, অটোক্লেভ বা আমরা যেটা প্রেসার যেটা বলছি, আর এখানে রয়েছে হট এয়ার ওভেন। তো এখানে 3টে কীভাবে করা হয়, কী ইউজ করা হয়, কতক্ষণ করা হয় বা কোন কোন আইটেমগুলো করা হয় সেটাও রয়েছে। কেমিক্যাল স্টেরিলাইজেশনের জন্য আমরা সোক ফর 10 to 24 আওয়ার্স ইন 2% গ্লুটারেলডিহাইড। গ্লুটারেলডিহাইডে যদি আমরা 24 ঘন্টা রাখি তবে সেটা হবে স্টেরিলাইজেশন, বাট সেটা যদি আমরা 10 মিনিট বা 20 মিনিট রাখি তখন সেটা হয়ে যাবে আমাদের ডিসইনফেকশন। রিন্স উইথ স্টেরাইল ওয়াটার অ্যান্ড ড্রাই, তারপর আমরা সেটাকে স্টেরাইল ওয়াটার দিয়ে অবশ্যই সেটাকে ধুয়ে নেবো এবং ড্রাই করবো। কোন কোন ক্ষেত্রে করা হয়, ইউজ ফর ইন্ডোস্কোপের যদি আমরা স্টেরিলাইজেশন করতে চাই সেক্ষেত্রে করা হয়। এছাড়াও যেগুলো আমাদের সার্ফ ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো আমরা এই কেমিক্যাল সলিউশনের মাধ্যমে ডিসইনফেকশন বা স্টেরিলাইজেশন করতে পারি। অবশ্যই এক্ষেত্রে স্টেরাইল ওয়াটার আমরা ইউজ করব, কখনোই আমরা নর্মাল স্যালাইন ইউজ করব না, যেহেতু ওতে NaCl থাকে বা সোডিয়াম থাকে। সেক্ষেত্রে পরবর্তীকালে যে ইনস্ট্রুমেন্টটা আমরা গ্লুটারেলডিহাইডে ইউজ করেছি তারপর যদি আমরা NaCl দিয়ে ধুয়ে থাকি সেটা কিন্তু ড্যাম হতে পারে। নেক্সট রয়েছে এখানে আমাদের অটোক্লেভ। অটোক্লেভ কতক্ষণ করা হয়, কত ডিগ্রি টেম্পারেচার করা হয় এবং কোন কোন আইটেম করা হয় তার ডিটেলস এখানে রয়েছে। হট এয়ার ওভেন সেক্ষেত্রে 160 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন পড়ে। হোল্ডিং টাইম 1 আওয়ার, ইউজ ফর গ্লাসওয়্যার অ্যান্ড সার্ভ। হট এয়ার ওভেনের ক্ষেত্রে আমরা সার্ফ ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারি এবং সার্ফ ইনস্ট্রুমেন্টকে আমরা গ্লুটারেলডিহাইডেও দিতে পারি, সেটা কিন্তু আমরা অটোক্লেভে দিই না সাধারণত। যেগুলো সার্ফ ইনস্ট্রুমেন্ট রয়েছে সেগুলো অটোক্লেভে দেওয়া হয় না, কারণ সেক্ষেত্রে তার সার্ফনেসটা নষ্ট হতে পারে। তো এটা গেলো স্টেরিলাইজেশন মেথড। এখানে রয়েছে অ্যাকসেপ্টেবল মেথড। স্টেরিলাইজেশন যদি আমরা না করতে পারি, ডিসইনফেকশন আমাদের কীভাবে হয়ে থাকে, বয়েল অর স্টিম অথবা কেমিক্যাল সলিউশন দিয়ে। তো বয়েল কোন কোন ক্ষেত্রে হতে পারে,
বয়েল আমরা কাদেরকে করতে পারবো, যেগুলো আমাদের গ্লাস ইনস্ট্রুমেন্ট রয়েছে বা গ্লাভস রয়েছে সেগুলো যদি আমরা রিউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা এটাকে ডিসইনফেকশন করতে পারি, এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অবশ্যই গরম জলে সেটাকে ফুটিয়ে নেব। যখন থেকে জল বয়েল করতে শুরু করবে সেই বয়েলিং পয়েন্ট থেকে 20 মিনিট আমরা লিড দিয়ে ঢাকা দিতে পারি এবং সেটাকে 20 মিনিটের জন্য ফুটিয়ে ইউজ করতে পারি। কেমিক্যালের মধ্যে কী কী রয়েছে, সোক ফর 20 মিনিট ইন 2% গ্লুটালডিহাইড, যেটা আমরা বললাম 24 ঘন্টা হলে সেটা হবে স্টেরিলাইজেশন, 10 থেকে 20 মিনিট যদি রাখি সেটা হয়ে যাবে আমাদের ডিসইনফেকশন। এখানে যেমন 20 মিনিট উল্লেখ রয়েছে, যদি কোশ্চেন করা হয়ে থাকে অবশ্যই আমরা 20 মিনিটেই অ্যান্সার দেবো। রিন্স উইথ স্টেরাইল ওয়াটার, তারপর স্টেরাইল ওয়াটার এবং দিয়ে ধুতে হবে এবং ড্রাই করতে হবে। মেনলি এন্ডোস্কোপ ডিসইনফেকশন করার জন্য কাজে লাগে। তো এটা হলো। আরও এখানে রয়েছে আমরা কীভাবে ব্লিচিং সলিউশন প্রিপারেশান করব। তো ব্লিচিং সলিউশন প্রিপারেশানের এখানে একটি স্যাম্পলিং বা উদাহরণ দেওয়া রয়েছে। এছাড়াও আমরা D/H/Q = A এই মেথডকে ব্যবহার করেও আমরা বের করে নিতে পারবো কীভাবে কোনো একটা সলিউশন প্রিপেয়ার করব। নেক্সট আমাদের RMNCHA+। তো এখানে আমাদের কী কী রয়েছে, অ্যান্টিনেটাল চেক আপ কখন কখন করা হয়, কোন কোন ক্ষেত্রে করা হয়, বা কোনো একটা অ্যান্টিনেটাল চেক আপে আমরা কী কী টেস্ট করে থাকি সমস্ত ডিটেলস এখানে রয়েছে। যেমন এখানে অ্যান্টিনেটাল চেক আপ, এখানে এর ইম্পর্টেন্স কী কী রয়েছে, নেসেসারি ফর ওয়েল বিং অফ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ফিটাস, মা এবং বাচ্চা যাতে সুস্থতা ঠিক থাকে বা যাতে ওয়েল বিং থাকে সেই জন্য এটা আমরা ANC প্রোভাইড করে থাকি। হেল্প ইন আইডেন্টিফিকেশান অফ কমপ্লিকেশান অফ প্রেগনেন্সির কোনো কমপ্লিকেশান আছে কি না সেটা আমরা টাইমলি আইডেন্টিফাই করতে পারি, এবং যদি এর ম্যানেজমেন্ট প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তার ম্যানেজমেন্ট করতে পারি। এনসিওর হেলদি আউটকাম ফর দ্য মাদার অ্যান্ড হার বেবি, মা এবং বাচ্চা যাতে জন্ম ঠিকঠাক হয় সেক্ষেত্রে আমরা সেটাকে এনসিওর করতে পারি। কোন কোন সময় এনসি করা হয়, ফার্স্ট এনসি কখন, সেকেন্ড এনসি কখন, থার্ড এনসি কখন, ফোর্থ এনসি কখন করা হয়, তার ডিটেলস এখানে রয়েছে। আশা করি অনেকেই জানো, এগুলো অবশ্যই যারা পড়েছো বা HRVর জন্য যারা প্রিপারেশান নিয়ে এসেছিলো তাদের ক্ষেত্রে এগুলো সব জানা রয়েছে। তো ফার্স্ট ভিজিটে আমরা কী কী দেখে থাকি, হিস্ট্রি কী কী নিয়ে থাকি, তার ফিজিক্যাল এক্সামিনেশন কী কী করে থাকি, MCH কার্ড দেওয়া হয়। তো এই সমস্ত ডিটেলস এখানে রয়েছে, একটু দেখে নিতে পারো। প্রয়োজন পড়লে এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব। অলরেডি আমাদের আগেও একটা ভিডিও দেওয়া রয়েছে এগুলো নিয়ে। বাকি 1 থেকে 4টে যে আমরা ভিজিট করছি, এনসি চেক আপ দিচ্ছি, সেক্ষেত্রে মাকে আর কী কী অ্যাডভাইস আমরা দিতে পারি। প্রত্যেকটাতেই আমাদের মায়ের অবশ্যই চেক আপ কিছু রয়েছে, সেগুলো চেক আপ করতে হবে। বাচ্চা এবং মায়ের গ্রোথ কীরকম রয়েছে সেগুলো মনিটর করতে হবে। মাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে। কিসের উপর কাউন্সেলিং করতে হবে, তার নিউট্রিশনাল কাউন্সেলিং দিতে হবে, সে কী কী খাবে না খাবে, কী কী খাওয়া অ্যাভয়েড করতে হবে। মাকে অবশ্যই জানতে হবে তার প্রেগনেন্সি কী কী ডেঞ্জার সাইন রয়েছে, লেবারের কী কী সাইন রয়েছে, এগুলোও মাকে অবশ্যই জানিয়ে রাখতে হবে। ইনশিওর ইনস্টিটিউশনাল ডেলিভারি, মা যাতে অবশ্যই কোনো হসপিটাল বা নার্সিংহোম এই জায়গাতে ডেলিভারি করে সেটা আমাদেরকে অবশ্যই ইনফর্ম করতে হবে এবং এনশিওর করতে হবে। হোম ডেলিভারি একদম অ্যাভয়েড করতে হবে। আইডেন্টিফাই নিয়ারেস্ট ফাংশনাল FRU, ফার্স্ট যে রেফারাল ইউনিট বা PSC রয়েছে সেটা কোথায় রয়েছে সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। প্রি আইডেন্টিফিকেশন অফ রেফারাল অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্লাড ডোনার, যদি হঠাৎ করে ব্লাডের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আগে থেকে আমাকে জানিয়ে রাখতে হবে তার গ্রুপ কী কী রয়েছে, কোন গ্রুপের সে ব্লাড নিতে পারবে এবং কোন ব্লাড গ্রুপের ডোনার তাকে অলরেডি কালেক্ট করে রাখতে হবে বা আইডেন্টিফাই করে রাখতে হবে। তো এগুলো রয়েছে। আরও মাকে কী অ্যাডভাইস দেওয়া হয়, কী কী টেস্ট করা হয়, ব্লাড টেস্ট করা হয়, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। নেক্সট এখানে রয়েছে অ্যান্টিনেটাল এক্সামিনেশান কোন কোন ক্ষেত্রে করা হয়, কেন করা হয়, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। ফান্ডাল হাইট আমরা যে মেজার করি, কোন লেভেলে বা কোন এরিয়াতে কখন হাইট আমরা কীভাবে মেজার করতে পারি, একটা হাইটের সঙ্গে ফান্ডাল হাইটের সঙ্গে গেস্টেশনাল এজ কীভাবে ম্যাটার করে সেগুলো আমরা বুঝতে পারি। এখানে প্রত্যেকটা গ্রিপের কথা রয়েছে। ইন্টারভিউয়ে কিন্তু এই গ্রিপ সম্পর্কেও অনেক ক্যান্ডিডেটকে ধরা হয়েছে, কয়েকটি গ্রিপ রয়েছে। আশা করি এখানে যদি আমরা আরও কয়েকটা পেজ এখানে দেখানোর চেষ্টা করি প্রত্যেকে বুঝতে পারবে কাদেরকে কী কী কোশ্চেন করা হয়েছে এবং এখান থেকে কতগুলো কমন পেয়েছে। এখানে গ্রিপ রয়েছে, ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক, সেকেন্ড পেলভিক, এবং কোন জায়গায় আমরা ফিটাল হার্ট সাউন্ড শুনতে পাই সেটারও এখানে একটি ইমাজিনারি লাইন দেখানো হয়েছে। নেক্সট আমরা চলে আসছি পার্টোগ্রাফ সম্পর্কে। তো এখানে পার্টোগ্রাফ থেকে GNM হোক বা BSc হোক বা প্রত্যেক দিন যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছে পার্টোগ্রাফ থেকে কোশ্চেন করা হয়নি এরকম ক্যান্ডিডেট খুব কম। প্রত্যেকটা শিফটেই প্রত্যেকটা টেবিলে প্রত্যেক দিন অনেক ক্যান্ডিডেটকেই
এই পার্টোগ্রাফ সম্পর্কে কোয়ারি করা হয়েছে। তো পার্টোগ্রাফ আমরা কী কী মেনটেন করে থাকি, পার্টোগ্রাফ কী এর ডেফিনেশান একটা জানতে চাওয়া হয়। পার্টোগ্রাফের কোন পার্টে, ফার্স্টের দিকে বা মিডিল পার্ট বা লোয়ার পার্টে আমরা কাদের ডিটেলস পুট করে থাকি, কী আমরা ওখান থেকে মেজার করে থাকি, কী পুট করে থাকি, পার্টোগ্রাফ কখন শুরু করা হয়, অ্যাকশন লাইন কোনটা, অ্যালার্ট লাইন কোনটা, ফিটাল হার্ট রেট কতক্ষণ ছাড়া ছাড়া দেখতে হয়, মায়ের বিবি কতক্ষণ ছাড়া ছাড়া দেখতে হয়। তো এই সমস্ত ডিটেলস এখানে রয়েছে। কন্ট্রাকশান কতগুলি টাইপে ভাগ করা রয়েছে। 10 সেকেন্ডের কম যদি কন্ট্রাকশান হয় সেটা আমরা কীভাবে মেনশান করবো, 20 সেকেন্ডের হলে বা 60 সেকেন্ডের যদি কোনো কন্ট্রাকশান হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে মেনটেন করবো। তো এখানে পার্টোগ্রাফটা দেওয়া রয়েছে, এগুলো পরে আমরা ডিসকাস করতে চাইলে ডিসকাস করতে পারি, বাট আপাতত দেখালাম এই বইটা কতটা ইম্পর্টেন্ট রয়েছে। অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড এই নিয়ে আমাদের একটি লং ভিডিও দেওয়া রয়েছে, কাদেরকে আমরা অ্যান্টিনেটাল কর্টিকোস্টেরয়েড দেওয়া যেতে পারি, কোন কোন ক্ষেত্রে এটা দেওয়া হয়। এটা একটা ফ্লো চার্ট রয়েছে, ফ্লো চার্টটা একটু দেখে নিতে পারো, এটা আমাদের ডিসকাস করা রয়েছে আগের ভিডিওতে, দেখে নিতে পারো। এখানে ট্রু লেবার এবং ফলস লেবার পেনের পার্থক্য কী কী রয়েছে, কী কী ডিফারেন্স রয়েছে, কীভাবে আইডেন্টিফাই করবো আমরা কোনটা ট্রু লেবার পেন বা কোনটা ফলস লেবার পেন। নেক্সট আমাদের রয়েছে আরও অ্যান্টিনেটাল ভ্যাজিনাল ব্লিডিং যদি হয়, এপিএইচ অ্যান্টিপার্টাম হেমারেজ যদি হয়ে থাকে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কী হতে পারে। এখানে অনেকগুলো টাইপ রয়েছে, সেই টাইপ অনুযায়ী এখানের ফ্লোচার্ট রয়েছে। মাইল্ড যদি হয়, যদি কোনো পেন না থাকে, বা পেনফুল এবং মাইল্ড, সিভিয়ার পেন, সিভিয়ার ব্লিডিং, তো প্রত্যেকটার এখানে ডিফারেন্ট ম্যানেজমেন্ট রয়েছে। পোস্ট নেটাল কেয়ারে কী দেওয়া হয়, পোস্ট নেটাল কেয়ার কাদেরকে দেওয়া হয়, কেন দেওয়া হয়। এখানে পোস্ট নেটাল কেয়ারের টাইম, অ্যাডিশনাল যে পোস্ট নেটাল চেক আপ করা হয় তো সেগুলো কোন কোন সময় করা হয়, কত নম্বর দিনে করা হয়। জেনারেল পোস্ট নেটাল কেয়ার কত নম্বর দিনে দেওয়া হয় তার ডিটেলস এখানে রয়েছে। নেক্সট এখানে রয়েছে পোস্টনেটাল চেক আপ যখন করা হয় মায়ের বা বাচ্চার, তো তখন আমরা কী অ্যাসেস করে থাকি, কী জিনিসের উপর জোর দিয়ে থাকি তার ডিটেলস এখানে ভাগ করে দেওয়া রয়েছে। মা এবং বাচ্চার কী আজ করবো, কী অবজার্ভ করবো, কী কাউন্সেলিং করবো এবং কী করব, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এখান থেকে অনেক কোশ্চেন করা হয়েছে যারা কমিউনিটি ফিল্ডে ছিল। গুড অ্যাটাচমেন্ট কী রয়েছে, ল্যাচিং কী সাইন রয়েছে, কখন ব্রেস্ট ফিডিং শুরু করতে হবে, কেন শুরু করতে হবে। নেক্সট এখানে রয়েছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মান্থ পর্যন্ত কেন করাতে হবে, রং অ্যাটাচমেন্ট কী রয়েছে। নেক্সট এখানে রয়েছে, এটা অনেক ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটকে করা হয়েছে, নিউবর্ন রিসাসিটেশন, নিওনেটাল বা নিউবর্ন রিসাসিটেশন অনেক কোশ্চেন করা হয়েছে। যারা বিভিন্ন কোশ্চেনগুলো নোট করেছো, কী ইন্টারভিউয়ে কোশ্চেন করা হয়েছে তাদের লিস্টে এখানে আমরা যতগুলো পেজ দেখানোর চেষ্টা করেছি, আশা করি প্রত্যেকটা পেজ থেকে কোশ্চেন করা হয়েছে, এরকম নিজেদের কাছেও রয়েছে। তো নিওনেটাল রিসাসিটেশনের একটি ফ্লো চার্ট রয়েছে, ফ্লো চার্ট এভাবে দেখানো যাবে না, আমরা সেটা ভিডিও দেখানোর চেষ্টা করতে পারি, ভিডিও দিতে পারি। তো এত বড়টি প্রয়োজন নেই, বাট ইন্টারভিউ দেওয়ার মতো একটা ছোট্ট করে বুঝে নিলেই হবে। নেক্সট এখানে রয়েছে কমন বার্থ ডিফেক্ট, কী কনজেনিটাল অ্যানোমালি রয়েছে, কমন বার্থ ডিফেক্ট কী রয়েছে, কয়েকটা উদাহরণ দিতে বলা হয়। এখানে অনেক উদাহরণ রয়েছে, ছবি আকারে দেওয়া রয়েছে, এগুলো আমরা দেখে নিতে পারি। নেক্সট এখানে রয়েছে মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং, কী ফ্যামিলি প্ল্যানিংয়ের মেথড রয়েছে। পার্মানেন্ট কয়েকটি মেথড রয়েছে, একটু উদাহরণ দিতে বলা হতে পারে। টেম্পোরারি কী বলা রয়েছে, আইইউসিডি কী রয়েছে, বা আমাদের ওসিপি কী রয়েছে, ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ কী রয়েছে, কাদের ক্ষেত্রে কোনটা এলিজেবল নয় তার ডিটেলস এখানে রয়েছে। এগুলো আমরা পরবর্তীকালে ডিসকাস করার চেষ্টা করবো। অলরেডি আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে 2টো ভিডিও দিয়েছি, ইমিউনাইজেশন রিলেটেড একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই একটু দেখার চেষ্টা করবে যারা সিএইচওর ইন্টারভিউ দিতে যাবে। মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং এখানে আরও ডিসকাস করা রয়েছে, প্রবাবিলিটি অফ কনসেপশন আফটার ডেলিভারি। নেক্সট এখানে রয়েছে ইন্ডিকেশান ফর সিএসি বা এমটিপি, কারা এমটিপি করতে পারে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি তাদের ক্ষেত্রে করা হতে পারে। তার এখানে কয়েকটা পয়েন্ট রয়েছে, যেমন কোন ক্ষেত্রে গর্ভপাত আইনসঙ্গত, গর্ভধারণের 4.5 মাসের বা 20 সপ্তাহের মধ্যে গর্ভপাত করালে সেটা আইনসম্মত, প্রশিক্ষিত ডাক্তার দ্বারা গর্ভপাত করালে সেটাও আইনসম্মত, সরকারি হাসপাতাল বা সরকারি দ্বারা মান্যতাপ্রাপ্ত বেসরকারি হাসপাতালে গর্ভপাত করানো যেতে পারে। গর্ভনিরোধক পদ্ধতি কার্যকরী না হলে, অর্থাৎ কেউ কন্ট্রাসেপশান ইউজ করছে প্রেগনেন্সি হবে না বলে বা কনসেপ্ট করবে না বলে, বাট তারপরেও তাদের যদি প্রেগনেন্সি হয়ে থাকে, কনসেপ্ট যদি তারা করে থাকে, সেক্ষেত্রে তারা চাইলেই সেটাকে এমটিপির মাধ্যমে অ্যাবর্শন করতে পারে। তো সেটাও একটা সঠিক পদ্ধতি এবং
সেটাও আইনসম্মত। কারো যদি ভায়োলেন্সের কেউ শিকার হয়ে থাকে, যেখানে রেপ হয়েছে বা তার ফলে কেউ গর্ভবতী হয়েছে, সেক্ষেত্রেও সে গর্ভপাত করাতে পারে। শারীরিক বা মানসিক বিকলাঙ্গ, অনেক সময় 18 মাসের পর যারা প্রেগনেন্সি থাকে যে সমস্ত মায়েরা, তাদেরকে অ্যানোমালি স্ক্যান করানোর একটা ইন্ডিকেশান দেওয়া থাকে বা করাতে বলা হয়। তো সেই অ্যানোমালি স্ক্যানে যদি দেখা যায় বাচ্চার কোনো ডিফেক্ট রয়েছে, কনজেনিটাল অ্যানোমালি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই মা বাবা তারা যদি ইচ্ছুক হন, সেটাকেও এমটিপির মাধ্যমে অ্যাবর্শন করাতে পারেন। তো এগুলো হচ্ছে অ্যাবর্শনের ইন্ডিকেশান, যেগুলো প্রত্যেকটাই লিগ্যাল। নেক্সট এখানে রয়েছে ওআরএস, জিঙ্ক, ডায়রিয়া। ডায়রিয়ার ক্ষেত্রে ওআরএস এবং জিঙ্ক যে দেওয়া হয় বাচ্চাদেরকেই হোক বা যারা 5 বছর বা 6 বছর পর্যন্ত রয়েছে, অ্যান্টিবায়োটিক না দিয়ে বা দেওয়ার আগে যদি অ্যান্টিবায়োটিক প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে ওআরএস এবং জিঙ্ক দিয়েও ডায়রিয়া কন্ট্রোল করা যায়। তো সেক্ষেত্রে কাদেরকে কতটা পরিমাণ দেওয়া হবে, কত ডোজ দেওয়া হবে, কতদিন জিঙ্ক খাবে বা কতটা পরিমাণ একটা বাচ্চা কতটা পরিমাণ ওআরএস খাবে, তার এখানে পুঙ্খানুপুঙ্খ ডিটেলস রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারো। বেনিফিট অফ ওআরএস কী কী রয়েছে, প্রসেস অফ মেকিং ওআরএস সলিউশন, এটাও অনেককে কোশ্চেন করা হয়েছে, কীভাবে ওআরএস প্রিপারেশন করবে। এখানে আরও রয়েছে ওআরএস এবং জিঙ্ক সলিউশন, বাচ্চাদেরকে কতটা পরিমাণ ওআরএস দেওয়া হয়, লেস দ্যান 2 মান্থের হলে কতটা পরিমাণ পাবে, 5 স্পুন এভরি মোশন, প্রত্যেকবার পাথর পায়খানা হওয়ার পর বা লুজ মোশন হওয়ার পর বাচ্চাদেরকে 5 চামচ করে ওআরএস খাওয়ানো যেতে পারে। 2 থেকে 2 বছরের মধ্যে হলে 1/4 কাপ বা হাফ কাপ করে প্রত্যেকবার স্টুল পাস করার পর ওআরএস সলিউশন খাওয়ানো যেতে পারে। 2 বছর থেকে 5 বছর পর্যন্ত হলে হাফ কাপ থেকে 1 কাপ প্রত্যেকবার লুজ মোশনের পর ওআরএস সলিউশন খাওয়ানো যাবে। এছাড়াও জিঙ্ক ট্যাবলেট রয়েছে, 2 মাস থেকে 6 মাস পর্যন্ত যদি হয়ে থাকে তাদেরকে 10 mg করে 14 ডেজ দিনে একবার করে জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে হবে, এবং যদি 6 মাস থেকে 5 বছরের কোনো বাচ্চা হয়, সেক্ষেত্রে তাদেরকে 14 দিন 20 mg করে দিনে একবার জিঙ্ক ট্যাবলেট দিতে হবে। এগুলো খুব কমন কোশ্চেন, খুব কঠিন নয়, বাট এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে অবশ্যই কমন পাবেই, সেটা ইন্টারভিউ হোক বা সিএইচও যে রিটেন এক্সামিনেশন হোক, সেখানে হোক না কেন। ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড ফিডিং, তো ইনফ্যান্ট এবং ইয়ং চাইল্ডদেরকে কী কী ফিডিং দেওয়া হয়, 6 মাসে কী কী ফিডিং দেওয়া হয়, তাদের টাইপ অফ ফুড, ফ্রিকোয়েন্সি কতক্ষণ ছাড়া ছাড়া দেওয়া হবে এবং কতটা পরিমাণ দেওয়া হবে, তার এখানে ডিটেলস রয়েছে। 6 মাস, 7 থেকে 8 মাস, 9 থেকে 11 মাস, 12 থেকে 24 মাস, প্রত্যেকটা ডিটেলস এখানে রয়েছে। কী কী খাওয়ানো হবে সেটারও ডিটেলস এখানে রয়েছে। কি মেসেজ ওয়াইল টেকিং টু মাদার অর ফ্যামিলি গিভিং দিস, কি মেসেজ, এখানে যখন আমরা মাকে বা বাড়ির কাউকে বলছি বাচ্চাদেরকে কীভাবে ফিডিং দেওয়া হবে, তো তাদেরকে এ সমস্ত বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে। কারণ একটা ফুড মানে শুধু খাবার খাইয়ে দেওয়া হলো সেটা নয়, তার কী কী কম্পোনেন্ট থাকা উচিত, কী কী তার মধ্যে উপাদান থাকা উচিত, তার ডিটেলস নিয়ে মাকে ডিসকাস করতে হবে। ন্যাশনাল ইমিউনাইজেশান শিডিউল অলরেডি আমরা ভিডিও দিয়ে রেখেছি। কোনো একটা ইমিউনাইজেশান যদি ঠিক সময়ে না নেওয়া হয়, কতদিন পরবর্তী সময় পর্যন্ত নিতে পারে। এছাড়াও ইমিউনাইজেশান রিলেটেড যাতে খুব সহজে মনে থাকে, সেই রিলেটেড আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি একবার যদি কেউ শুনে থাকে ভিডিওটা, কোনো ইমিউনাইজেশান তার ভুল হবে না, সেভাবেই দেখানোর চেষ্টা করবে। এখানে ইমিউনাইজেশান শিডিউল রয়েছে, এখানে দেখাচ্ছি না। এখানে রয়েছে অ্যানাফাইল্যাক্সিস এবং ইনজেকশন অ্যাড্রিনালিন। অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে যে ইনজেকশন অ্যাড্রিনালিন দেওয়া হয়, কতটা পরিমাণ দেওয়া হয়, কোন রেশিওতে সেটা থাকে বা কোন কনসেন্ট্রেশনে সেটা থাকে, কোন কোন মেন 3টে সিস্টেম আমরা দেখে থাকি অ্যানাফাইল্যাক্সিসের ক্ষেত্রে, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার এবং ডায়াবেটোলজি বা স্কিন রিলেটেড। তো এইগুলো যেখানে দেখানোর চেষ্টা করছি, এখানে 3টে যে সিস্টেম, এই 3টে সিস্টেমের মধ্যে কোনো সিস্টেম থেকে যদি একটা বা দুটো সাইন আমরা লক্ষ্য করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রিনালিন দেওয়া হয়। তার ডিটেলস এখানে রয়েছে। কাদের ক্ষেত্রে কতটা ডোজ এটা ধরা হয় না, বাট এগুলো একটা ফ্লো চার্ট থাকে, এই চার্ট অনুযায়ী আমরা ইউজ করতে পারি ইমার্জেন্সি কন্ডিশনে। নেক্সট এখানে রয়েছে অ্যাডোলেসেন্ট হেলথ, প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ কমপ্লিকেশান আর দ্য লিডিং কজ অফ ডেথ অ্যামং 15 to 19 ইয়ার্স অফ ওল্ড গার্ল। 15 থেকে 19 বছরের যে সমস্ত মেয়েরা রয়েছে, তারা যদি গর্ভবতী হয় বা প্রেগনেন্ট হন, তাদের ক্ষেত্রে কিন্তু যে ম্যাটার্নাল ডেথ হয়, সেটা কিন্তু একটা অন্যতম কারণ, বা টিনেজ প্রেগনেন্সি ম্যাটার্নাল ডেথের একটা অন্যতম কারণ। এখানে টেক অ্যাকশান কী কী নেওয়া যেতে পারে বা কীভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি, সেই ডিটেলস রয়েছে। কী কী আমরা করতে পারি সেই ডিটেলস এখানে রয়েছে। নিপি 6 মাস থেকে 60 মাস পর্যন্ত যে সমস্ত বাচ্চা রয়েছে, তাদেরকে
প্রত্যেক দিন বলবো না, সপ্তাহে 2বার করে আয়রন সিরাপ খাওয়ানো হয়। তো তার ডিটেলস এখানে রয়েছে। অ্যানিমিয়ার রেঞ্জ এখানে রয়েছে, কোন কোন হিমোগ্লোবিন লেভেল থাকলে সেটাকে আমরা কোন অ্যানিমিয়ার গ্রেডিংয়ে করব তার ডিটেলস এখানে রয়েছে। প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে আমরা কতটা পরিমাণ হিমোগ্লোবিন পেলে তাদেরকে কোন গ্রেডে অ্যানিমিয়া হিসেবে চিহ্নিত করব সেই ডিটেলস এখানে রয়েছে। আইএফএ সাপ্লিমেন্টেশন রিলেটেড এখানে কিছু কোয়ারি রয়েছে। কারণ এখনও অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমরা আপাতত এগুলোই দেখানোর চেষ্টা করলাম। আশা করি এগুলো যদি কেউ পড়ে থাকে তার ইন্টারভিউয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এছাড়াও আমরা অবস এবং কমিউনিটি থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন রয়েছে। এখানে অনেকগুলো বই রয়েছে, এই বইগুলো থেকে যেগুলো মেন ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব।